নমস্কার, আমি রত্না রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন স্বচ্ছ ভারত। আমরা দেখেছি যে দিল্লির দুর্নীতি করতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি জেলে রয়েছেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেলে রয়েছেন। এর আগে আমরা বিভিন্ন মুখ্যমন্ত্রীকে দেখেছি, তারা জেলে গেছেন বিভিন্ন ইস্যুতে। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে কি হচ্ছে? পশ্চিমবাংলায় 2011 সালের পর থেকে যেভাবে দুর্নীতি হচ্ছে কারোর অজানা নয়। কিভাবে মানুষের সম্পত্তি বাড়ছে, যারা তৃণমূল কংগ্রেস করছে তাদের সম্পত্তি কিভাবে বাড়ছে সেটাও কারোর অজানা নয়। যেখানে মাছ কাটছে, জামা সেলাই করছে, তাদের কয়েকশো কোটি টাকা নস্যি তাদের কাছে, সেখানে বিপুল সম্পত্তির মালিক হচ্ছে। এবং সর্বোপরি যে খালপাড় থেকে একটা পরিবার উঠে এসছে, সেই খালপাড়ের সেই পরিবারের 2011 সালের আগে কিছুই ছিল না। সেই পরিবার হঠাৎ করে 11 সালে ক্ষমতায় আসার পর কিভাবে এত ফুলে ফেপে উঠলো, কিভাবে তাদের হরিশ চ্যাটার্জি স্ট্রিট, হরিশ মুখার্জি স্ট্রিটে এত বিপুল সম্পত্তি হলো, 40টা 45টার মতন সম্পত্তি, সেখানে বড় বড় বিল্ডিং, 5 তলা 6 তলা বিল্ডিং তৈরি হয়েছে। কিভাবে হয়েছে, কি কোন গুন্ডাগার্দি করে হয়েছে, নাকি কিভাবে তোলা তুলে হয়েছে, না কোন জাদুকাঠিতে হয়েছে, সেটা একটু সাধারণ মানুষ জানতে চায়। সাধারণ মানুষ জানতে চায় এই পরিবারের এত বিপুল সম্পত্তির উৎস কি, যেখানে এনজিওর নাম করে কয়েকশো কোটি টাকা তাদের অ্যাকাউন্ট থেকে পাওয়া যায়। তা সত্ত্বেও তাদের কোনো ডাক পড়ে না, তাদের কোনো জেলযাত্রা হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি গরিব মানুষের হয়ে যাচ্ছে কিন্তু তাদের হচ্ছে না। তাহলে এখানেই প্রশ্ন উঠছে যে টাকার খেলায় একেবারে মেতেছে পশ্চিমবাংলা, টাকা দিয়ে সব কিনে নেওয়া হচ্ছে। যেখানে একটা কোর্ট মনিটরিং একটা তদন্ত চলছে, বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে। কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মেলাতেই 2 বছর কেটে গেল, সেখানে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে গেল, অথচ মিলে যাওয়ার পরেও তদন্ত এগোচ্ছে না। তদন্ত কোথায় গিয়ে একটা যেন থেমে যাচ্ছে। খালি মনে হচ্ছে যে এই দরজার ওপারেই তো সব রয়েছে, তাহলে এখান থেকে রুট বার করে দেওয়া হোক, এখান থেকে শাখা প্রশাখা বার করে দিয়ে অন্য দিকে মানুষের মনটাকে ঘুরিয়ে দেওয়া হোক, এই চেষ্টাটা চলে যাচ্ছে। মানুষ সব বুঝতে পারছে, মানুষ দেখতে পাচ্ছে চোখের সামনে। আর এই দায়িত্বটা যদি, এই তদন্তের দায়িত্বটা যদি সাধারণ মানুষকে দিয়ে দেওয়া হয়, এই তদন্তের দায়িত্বটা যদি জার্নালিস্টদের দিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে তারা যেভাবে তথ্য বার করে কোর্টে জমা দেবে, সেখান থেকে একদম নিশ্চিত হওয়া যাবে যে কোথায় কি রয়েছে, কোথা থেকে কি হচ্ছে। কারণ সকলের কাছে সেই তথ্যগুলো রয়েছে। কিভাবে চাকরির নাম করে কোটি কোটি টাকা তোলা হয়েছে সেটা কিন্তু এখন প্রমাণিত, সেটা কোর্টে পর্যন্ত প্রমাণিত। কয়েক হাজার চাকরি, যে চাকরির পুরোটাই টাকার বিনিময় হয়েছে, সেখানে সেটা প্রমাণিত। ফলে বোঝা যাচ্ছে যে সেটাকে যখন গুণ করা হচ্ছে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে। যেখানে মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত তিনি এসে বলেছিলেন যেখানে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কেন দুর্নীতির মাথার কাছে পৌঁছানো যাচ্ছে না? কালীঘাটের কাকু যে তিনি বলেছিলেন আমার বসের কাছে কেউ পৌঁছাতে পারবে না, এবং সেই বস যে কে, সেই বসেরও সন্ধান পাওয়া গেছে। সেই বস, সেই ভাইপো বন্দ্যোপাধ্যায়, তিনি যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিকে নিয়ে তার যত গন্ডগোল, যত রকমের টাকাকে, কালো টাকাকে সাদা করার যে একটা কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, সেটা তো এখন আর মানুষের বুঝতে অসুবিধা নেই। এবং সেই বসের কাছে পৌঁছাতে পারবে না যেভাবে কাকু একেবারে কনফিডেন্সের সাথে বলেছিলেন, এখন তো দেখা যাচ্ছে যে সত্যি সেটাই হচ্ছে। কারণ এই কাকুর কাছে সেই রহস্যটা রয়েছে, কেন সেই বসের কাছে পৌঁছানো যাবে না? তাহলে ইডি সিবিআই কেন সেইভাবে জিজ্ঞাসা করছে না? ইডির আধিকারিকরা কেন কাকুকে চাপ দিচ্ছে না? কেন তিনি বলছেন যে পৌঁছানো যাবে না? কারণ এটা পরিষ্কার হচ্ছে যে কিভাবে টাকা ছড়ানো হচ্ছে। আর এই টাকা ছড়াতে ছড়াতে যে টাকা রোজগার করা হয়েছিল কষ্ট করে, আমার মনে হয় সেই টাকা হয়তো এইভাবেই ছড়াতে ছড়াতে মানুষকে বড়লোক করে দিয়ে তিনি একদিন সর্বশান্ত হবেন। কারণ টাকা দিয়ে ভোট করানো, টাকা দিয়ে মানুষের রায় কেনা, টাকা দিয়ে মানুষকে কিনে নেওয়া, এটা একটা যেন একটা চলেই যাচ্ছে পশ্চিমবাংলার মধ্যে। কোনো সংস্কৃতি নেই, কোনো শিক্ষা নেই, কোনো কিচ্ছু নেই, অরাজকতায় ভরে গেছে একটা রাজ্য। সেই রাজ্যকে কেন্দ্রীয় সরকার এত ছাড় দিচ্ছে কেন, যেখানে দিল্লিকে দেওয়া হয়নি? যেখানে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সেই তুলনায় দুর্নীতি অনেক কম, এবং তিনি এভাবে কোনো দুর্নীতি করেননি। দিল্লির দুর্নীতি যেটা হয়েছে সেটা সরকারি প্রকল্প, সেই প্রকল্প থেকে একটা কমিশন বেসিসে দুর্নীতি হয়েছে।
100 টাকার জিনিস 200 টাকায় বিক্রি করে, যেখানে টেন্ডার ডাকা হয়েছে সেই টেন্ডারের কাছে, টেন্ডার যাদেরকে দেওয়া হয়েছে তাদের কাছ থেকে কমিশন নিয়ে এইভাবে দুর্নীতি হয়েছে। সেখানে এভাবে মার্কেট থেকে কয়েক লক্ষ কোটি টাকা তোলার দুর্নীতি হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লির মুখ্যমন্ত্রী তিনি জেলে, অথচ আমাদের রাজ্যে এখনো মাথার কাছে পৌঁছানো যাচ্ছে না। মাথাকে সকলেই তার নাম জানে, তথ্য প্রমাণ দেওয়া যাচ্ছে না। মানে অবাক কাণ্ড। সিবিআই এর ইডির যে সমস্ত তথ্য আসছে, ইডির আধিকারিকরা যে তথ্য জমা দিচ্ছে, তাতে বিচারপতি অমৃতা সিনহা পর্যন্ত বলছেন যে এই যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে কয়েকশো হাজার কোটি টাকার যে টার্নওভার হয়েছে, তার উৎস যদি না সঠিকভাবে জানা যায় তাহলে বুঝতে হবে এটা সম্পূর্ণটাই বেআইনিভাবে হয়েছে। তিনি বলছেন এবং তিনি আধিকারিকদের প্রশ্ন করছেন যে এত ধীর গতিতে কেন তদন্ত চলছে এবং তদন্ত কেন বারবার থমকে যাচ্ছে, সেখানে আমতা আমতা করছে আধিকারিকরা। তাহলে বোঝাই যাচ্ছে যে যা টাকা রোজগার হয়েছে এভাবেই তারা বিলি করে দিচ্ছেন, এভাবেই দুর্নীতিবাজরা বিলি করে দিচ্ছেন। এটা এখন বলতে বাধ্য হচ্ছে মানুষ, কারণ এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মানুষরা তো অ্যাকচুয়ালি মানুষই, তারা তো আর অন্য কিছু নেই। টাকার কাছে সবাই বিক্রি হয়ে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। টাকার কাছে বিক্রি হতে পারছেন না কয়েকজন, যাদের শিরদাঁড়া মেরুদণ্ড একেবারে সোজা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুরু করে আরো বেশ কয়েকজন, যাদেরকে টাকা দিয়ে কেনা যাচ্ছে না, যে সমস্ত বিচারপতিদের টাকা দিয়ে কেনা যাচ্ছে না, যার ফলে বারবার করে বিচারালয়কে বিজেপির পার্টি অফিস বলা হচ্ছে, বিচারপতিদের আক্রমণ করা হচ্ছে। কারণ বোঝাই যাচ্ছে সব বিচারপতিকে না, পার্টিকুলার কয়েকজন বিচারপতিকে আক্রমণ করা হচ্ছে। সেটা আবার বলা হচ্ছে যে রায়গুলো তাদের বিরুদ্ধে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে তারা বলছেন যে বিচারপতিরা বিক্রি হয়ে যাচ্ছে বিজেপির কাছে, আর যে রায়গুলো তাদের ফলে যাচ্ছে তাহলে সেখানে এটাই আসছে যে তারা বিচারপতিদের কিনে নিচ্ছে। ফলে টাকার খেলা কোথাও চলছে। আর এর সবের মধ্যে বিচারপতি অমৃতা সিনহার কিন্তু তার যে প্রশ্ন, যে এই যে গা ছাড়া মনোভাব কেন, ইডির আধিকারিকদের গা ছাড়া মনোভাব কেন? ইডির আধিকারিকরা যেটা বলছেন যে সবে মাত্র 148 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত, এবং তার মধ্যে 7 লক্ষ সম্পত্তি লিপস অ্যান্ড বাউন্সের। আর এই 7 কোটি 60 লক্ষ সম্পত্তির উৎস এখনো পর্যন্ত তারা জমা দিতে পারেনি, যে কোথা থেকে এই টাকাটা এসছে, কি করেছে। সেখানে দাঁড়িয়ে বিচারপতির প্রশ্ন ছিল যে এই টাকার উৎস যদি না পাওয়া যায় তাহলে বোঝা যাবে যে এটা কোন বেআইনি পথে রোজগার হয়েছে। এবং সব মিলিয়ে 1000 কোটি টাকার উপরে সম্পত্তি রয়েছে লিপস অ্যান্ড বাউন্সের, সেটা এখনো পর্যন্ত ইচ্ছা করে এই ইডির আধিকারিকরা কিন্তু তদন্ত করছে না। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে বিষয়টা যে কোথায় টাকার খেলাটা খেলা হচ্ছে। এবং সর্বোপরি যে তারা যে তাদের যে বক্তব্য যে এই ভাইপো বন্দ্যোপাধ্যায়ের কোনো অ্যাকাউন্ট তারা এখনো পর্যন্ত দেখাতে পারেনি, ভাইপো বন্দ্যোপাধ্যায়ের কোনো নাকি একটা লাইফ ইন্স্যুরেন্স নেই, তার কিছুই সম্পত্তি নেই। এবং তিনি এই যে যখন ইলেকশন হয় তখন যে নির্বাচন কমিশনকে তাদের সম্পত্তির বহর দেখাতে হয়, সেই সম্পত্তির বহরে তিনি একেবারে সাধারণ মানুষের মতন বহর দেখিয়েছেন, যে খুব কম তার সম্পত্তি, তিনি যে বাড়িতে থাকেন সেই শান্তিনিকেতন তার কোনো সেটা কিন্তু তার নয়, তার মাত্র 40 গ্রাম সোনা রয়েছে, তার কিছুই নেই, গাড়ি নেই, বাড়ি নেই, কিছুই নেই, খুব সাদামাঠা জীবন যাপন করেন তিনি। অথচ এত সাদামাঠা জীবনযাপনে তিনি অত বড় একটি হসপিটালে, আমেরিকার একটি হসপিটালে তিনি চিকিৎসা করাতে যান, যেখানে স্টার্টিংয়েই 1 কোটি টাকা জমা দিতে হয়, এবং তারপরে তো চিকিৎসার খরচ রয়েছে। তারপর বারবার এই যে দুবাই যাত্রা, দুবাই থেকে এই চলে যাচ্ছেন আমেরিকা, সেখানে তার প্লেনে যাওয়া, থাকা, খাওয়া সবকিছু মিলিয়ে বুঝতে পারছে সাধারণ মানুষ যে তাদেরকে এরকম ভাবে বোকা বানানো আর চলবে না। ইডির আধিকারিকরা যদি মনে করেন যে এভাবে তাদের তদন্ত করলে আর কিছু হবে না, এটা হয়তো তারা ভুল ভাবছেন। কারণ প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন যে তিনি গ্যারান্টি দিয়েছেন যে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, এবং সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা নতুন সরকার গঠনের পর আরো দ্বিগুণ হবে, আরো দ্রুততার সাথে হবে, এবং আমরা সেদিকেই আশা রাখছি। কারণ 2014 সালের পর থেকে যে কোনো তদন্ত, সে সারদা হোক, নারদা হোক, সে যে কোনো তদন্ত, যে রোজ ভ্যালি হোক, যে কোনো তদন্তের কিন্তু এখনো পর্যন্ত ফলাফল হয়নি। এবং আমরা বুঝতে পারছি যে কিভাবে টাকার খেলা হচ্ছে। এবং সেখানে দাঁড়িয়ে বিচারপতি অমৃতা সিনহা তিনিও কিন্তু ইঙ্গিত দিয়েছেন ইডির আধিকারিকদের, তিনিও কিন্তু বলেছেন
যে এই যে যেভাবে তদন্ত হচ্ছে এর ফলে কিন্তু আধিকারিকরা এক সময় বিপদে পড়তে পারেন, এবং সেই যে কত গুরুত্বপূর্ণ কথা তিনি কোথায় ঢিলটা মেরেছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং সেখানে দাঁড়িয়ে 30শে জুলাইয়ের মধ্যে সমস্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে, এবং তিনি বলেছেন যে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জমা দিতে হবে। এবং সর্বোপরি ইডির আধিকারিকরা একটা খুব সুন্দরভাবে তারা একবার ইডির যে দায়িত্ব সেটা সিবিআই এর ঘাড়ে দিয়ে দিচ্ছে, সিবিআই এর যে দায়িত্ব সেটা ইডির ঘাড়ে দিয়ে দিচ্ছে, এবং তারা একটা নতুন তথ্য খাড়া করেছে যে যেহেতু এই ভাইপো বন্দ্যোপাধ্যায় তিনি তার একটি রক্ষা কবচ ছিল, তার জন্য নাকি তাকে জিজ্ঞাসাবাদ করা যায়নি, এবং সেই জন্য অনেকটাই তদন্তের গতি ধীর হয়েছে। ফলে এই যে বোকা বোকা কথাগুলো বলা হচ্ছে, যেটা কিন্তু দিল্লিতে করা হয়নি, যেটা ঝাড়খণ্ডে করা হয়নি, সেটা শুধুমাত্র পশ্চিমবাংলায় হচ্ছে। এবং আমরা দেখছি বারবার ইডির আধিকারিকদের পরিবর্তন করা হচ্ছে, কোনো আধিকারিককে একেবারে বিচারপতি তিনি পর্যন্ত বাতিল করে দিয়েছেন, এই তদন্তের দায়িত্ব থেকে তিনি সরিয়ে দিয়েছেন। মানে জিনিসটা চলছে একেবারে মনে হচ্ছে যেন সবটাই যে টাকার খেলা দিয়ে চলছে, সেটা কিন্তু এই যে বিচারপতি যে তিনি ক্ষুব্ধ হচ্ছেন সেটা দেখে বোঝা যাচ্ছে। কারণ ইডির আধিকারিকরা তারা নিজের কাজ সঠিকভাবে করছেন না, এবং যখনই এই দুর্নীতির মাথার কাছে পৌঁছানোর একটা জায়গা আসছে তখনই কিন্তু তারা তদন্তটাকে ঘুরিয়ে দিয়ে দেখা যাচ্ছে চুনোপুঁটিদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে ব্যস্ত হচ্ছে, চুনোপুঁটিদের দিকে তারা আঙুল তুলছে। ফলে এই সব জিনিসগুলো সাধারণ মানুষ বুঝতে পারছে। আর সব থেকে বড় একটা প্রশ্ন উঠছে যে পশ্চিমবাংলা কেন এত ছাড় পাচ্ছে? এই ভাইপো বন্দ্যোপাধ্যায় অবাধে তার কারবার চালিয়ে গেছে, কয়লা, গরু, বালি, সমস্ত দুর্নীতি কিভাবে হয়েছে মানুষের সামনে আসছে, এখনো পর্যন্ত দুর্নীতি হয়ে যাচ্ছে। টাকা কোথায় যাচ্ছে? এই যে টাকাগুলো তার হাওয়াতে উঠছে না, কোথাও না কোথাও যাচ্ছে। মানুষের যারা ছোট নেতা তাদের বিদেশে সম্পত্তি রয়েছে, বিদেশে হোটেল রয়েছে, এগুলো জানা যাচ্ছে। ফলে পুরো বিষয়টাকে যে একটা দইয়ের ঘোল বানানোর চেষ্টা চলছে সেটা বোঝা যাচ্ছে। এবং পশ্চিমবাংলাবাসীর একটাই দাবি যে এই তদন্তের গতি আনা হোক, এবং মাথার বিরুদ্ধে স্টেপ নেওয়া হোক, মাথাকে গ্রেপ্তার করা হোক। কারণ মাথা অবাধে ঘুরে বেড়াচ্ছে। যেখানে দাঁড়িয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কোনো ছাড় দেওয়া হলো না, যেখানে লালু প্রসাদ যাদবকে কোনো ছাড় দেওয়া হলো না, যেখানে হেমন্ত সোরেনকে কোনো ছাড় দেওয়া হলো না, যেখানে কানিমোজিকে কোনো ছাড় দেওয়া হলো না, সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যে পিসি ভাইপোকে এত ছাড় কেন দেওয়া হচ্ছে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন দাঁড়াচ্ছে, এবং আমাদের সেদিকে নজর থাকবে। বিচারপতি অমৃতা সিনহা তিনি 30শে জুলাই পর্যন্ত সময় দিয়েছেন, তার মধ্যে কোন কোন বিষয়গুলোকে নিয়ে ইডির আধিকারিকরা তারা তাদের তথ্য প্রমাণ দেয় সেদিকে আমাদের সকলের নজর থাকবে। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকবে।